টানা 7 দিনের ঈদের ছুটি শেষে আবারও ঢাকায় ফিরছেন কর্মজীবীরা। ফিরতি পথেও ভোগান্তির অভিযোগ না থাকলেও ভোর থেকে কয়েকটি ট্রেন ঢাকায় ফিরেছে 2 থেকে 2.5 ঘন্টা দেরিতে। তবে সড়কে যানজট না থাকায় বাসে স্বস্তিতে ফিরছে নগরবাসী। বিস্তারিত জানাচ্ছেন নিবিড় সাহা। ঈদ উল ফিতরের সরকারি ছুটি শেষ, এবার কর্মব্যস্ত ঢাকায় ফেরার পালা। সোমবার সকাল থেকেই পরিবার নিয়ে রাজধানীতে ফিরছেন মানুষ। ভিড় এড়িয়ে ট্রেনে স্বস্তিতে ঢাকায় ফিরতে একটু আগে ভাগেই চলে এসেছেন অনেকে। শ্বশুর বাড়ি বাবার বাড়ি ঘুরে আসলাম। আরও 2 দিন পরে আমাদের অফিস, তো সামনে হয়তো আর একটু যানজট, ট্রেনের হয়তো যানজট নাই, তারপরে উঠতে একটু ভোগান্তি হয়। কিছু মিলে সব কিছুই পারফেক্টলি ছিল আর কি। অফিস কালকে থেকে এই জন্য আসা। শুধু ঢাকায় ফেরা নয়, ঈদের তৃতীয় দিনেও রাজধানী ছাড়ছেন অনেকে। জানান, ঈদের আগে যাত্রায় বিড়ম্বনা ও ভোগান্তি এড়াতে এখন ঘোরাফেরা। মনে হচ্ছে খুব আনন্দের ভিতরে আছি, এক্সাইটেড বাচ্চাদেরকে নিয়ে। আর এখন যাচ্ছি মির্জাপুর। ঈদ ভালোই কেটেছে, খুব আনন্দেই কেটেছে। আর আজকে হচ্ছে আমি আমার মামার বাসায় যাচ্ছি। এদিকে সিগন্যাল ত্রুটির কারণে এদিন কমলাপুর স্টেশনে ফিরতে দেরি করেছে বেশ কয়েকটি ট্রেন। স্টেশন ম্যানেজার জানান, ফিরতি পথেও ভোগান্তি কমাতে সকল চেষ্টা আছে তাদের। 4:40 থেকে সকাল 8টা পর্যন্ত এই অপারেটিং সিস্টেম, যেটা মানে সিবিআই সিস্টেম, কম্পিউটার বেস ইন্টারলকিং সিস্টেমে যে আমরা ট্রেন পরিচালনা করি, এটা আউট অফ অর্ডার থাকায় সকালের যে ট্রেনগুলো, যেগুলো ভোর রাত্রে ঢাকায় প্রবেশ করেছিল এবং সকালে যেগুলো ছেড়ে গিয়েছে, এই ট্রেনগুলোতে কিছুটা বিলম্ব হয়েছে। আর এছাড়া বিকেলের দিকে যে সমস্ত ট্রেন আসবে বা দুপুরে যে ট্রেনগুলো আসবে, রাতে আসবে, এইগুলোতে এই মানে বিলম্বতার আশঙ্কা নেই বলে আমি মনে করি। সড়ক পথেও রয়েছে ঢাকায় ফেরার চিত্র। বাসগুলোতে যাত্রীদের তেমন চাপ নেই, অনেকটা স্বস্তি এবং নির্বিঘ্নে ঢাকায় ফিরছেন তারা। কালকে অনেক জ্যামের সংখ্যায় দেখলাম যে আজকে যদি ফিরি তাহলে জ্যামটা কম পাবো। ব্যস্ততার কারণে ফিরে আসতে হয়েছে, ঈদ করেছি, মজা আনন্দ করেছি। আমাদের অফিস 28 তারিখ থেকে, তারপরেও সন্তানদের নিয়ে আসছি, যাতে একটু আগে আসলে ভালো লাগে। ভালো গেছে, দাদিমা ফুপিকে অনেক বেশি মিস করতেছি। ফুপি আমাকে বেশি ভালোবাসে তাই। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে রাজধানীমুখী মানুষের চাপ বাড়বে বলে আশা করা যাচ্ছে। নিবিড় সাহা, ৭১, ঢাকা। ঈদের ছুটিতে আজও রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের ভিড় রয়েছে। একটু প্রশান্তির খোঁজে নগরবাসী ছুটছেন এসব বিনোদন কেন্দ্রে। সকাল থেকেই মানুষের ঢল নামে মিরপুরে জাতীয় চিড়িয়াখানা চত্বরে। ঈদ আনন্দ ভাগাভাগি করতে পরিবার পরিজন ও বন্ধু বান্ধব নিয়ে অনেকেই এখানে এসেছেন। চিড়িয়াখানার খাঁচায় বাঘ, সিংহ, বানর সহ বিভিন্ন প্রাণী দেখে খুশি শিশুরা। দর্শনার্থীদের কেন্দ্র করে জমজমাট হয়ে উঠেছে চিড়িয়াখানা ও আশপাশের ব্যবসায়ীদের বেচাকেনা। এছাড়াও প্রাকৃতিক পরিবেশে ও খোলামেলা আবহাওয়ায় সময় কাটাতে কেউ যাচ্ছেন জিয়া উদ্যানে, কেউ ঘুরছেন হাতিরঝিলে। 2 দিন বন্ধ থাকায় আজ খুলেছে নব থিয়েটার, সেখানেও ভিড় করছে শিশু কিশোররা। সবাই একসাথে অনেকদিন পরে ঈদের মধ্যে এখানে আসা এবং অনেক কিছু দেখা, অনেক দৃশ্য দেখা, জীবজন্তু দেখা আমাদের অনেক ভালো লাগে। পরিবেশটা মনোরম পরিবেশ। এরকম ভিড় দেখিনি আজকে, এরকম ভিড়। এই যে চিড়িয়াখানা ঈদের ছুটিতে আসলাম বাচ্চাদের নিয়ে একটু ঘুরতে দেখতে, কিন্তু এখানে তো দেখতেছি হাজার হাজার মানুষের ভিড়। গতকালকে আসছিলাম, এসে দেখি বন্ধ, ব্যাক করছি, তারপর আবার সন্তানদের আবদারে আজকে আবার আসতে হইলো। দেখবো এটার ভিতরে গিয়ে অনেক বিজ্ঞানের বিভিন্ন আবিষ্কার দেখবো, এগুলি দেখবো। আশা করি খুব ভালো লাগবে। দর্শক, ঈদের তৃতীয় দিনে রাজধানীর বিভিন্ন বিনোদন কেন্দ্রে ভিড় করছেন নগরবাসী। অনেকেই গেছেন বিমান বাহিনীর জাদুঘরে। দর্শক, এ নিয়ে আরো খবর জানাবেন আমাদের সহকর্মী জুলিয়া তানহা। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। তানহা, আপনি তো বিমান বাহিনী জাদুঘরে রয়েছেন, দর্শকদেরকে যেমনটি জানাচ্ছিলাম, সেখানে দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন? যারা এসেছেন তারা কি বলছেন? ঈদের উচ্ছ্বাস কেমন তাদের মাঝখানে?
লাবণী, আপনি যেমনটি বলছিলেন, আমি কিন্তু এখন আছি রাজধানীর আগারগাঁয়ের বিমান বাহিনী জাদুঘরের সামনে। এখানে সকাল থেকেই মোটামুটি ভিড় করছেন দর্শনার্থীরা এবং পরিবার পরিজন নিয়ে ঈদের ছুটিতে কিন্তু মানুষ বাচ্চাদেরকে নিয়ে এখানে ঘুরতে আসছেন। এখানে বড়রাও যেমন উপভোগ করছে, তবে এই বিমান বাহিনী জাদুঘরে সবচেয়ে বেশি উপভোগ করে ছোট বাচ্চারা যারা আছে, কারণ এখানে বিভিন্ন ধরনের বিমান প্রদর্শনের জন্য রাখা হয়। সেই বিমানের ভেতরে তারা ওঠেন এবং উঠে বিমানের ককপিট কেমন হয়, বিমান কিভাবে রান করে সেগুলো তারা দেখেন সচক্ষে। এবং এছাড়াও যে খোলামেলা পরিবেশ, সবুজ প্রকৃতির মধ্যে তারা এসে ছোটাছুটি করেন ছোট ছোট বাচ্চারা, এবং অভিভাবকরাও এতে আসলে অভিভূত, আনন্দিত যে কর্মব্যস্ত যে নগরী, সেই নগরীর থেকে একটু ছুটি নিয়ে কিন্তু তারা ফ্যামিলি নিয়ে, পরিজন নিয়ে এখানে আসেন, ঘোরেন এবং তারাও বেশ ভালো বোধ করেন। আমরা এমন একটি পরিবারের সাথে কথা বলতে চাই, একটু কথা বলতে চাই। ভাই, আপনার সাথে কোথা থেকে এসেছেন? আমরা আসছি মুগদা থেকে। ঈদের তৃতীয় দিন আজকেই কি পরিবার নিয়ে প্রথম বের হওয়া, নাকি বাকি 2 দিনেও বের হয়েছে? আমরা বের হয়েছি, তবে ঢাকার মধ্যে তো সুন্দর প্লেস মানে পাওয়া খুবই দুষ্কর হয়ে যায়। তো এই জন্য আমরা এটা এবার আজকের জন্য সিলেক্ট করেছি, ফ্যামিলি নিয়ে এখানে আসা আর কি। তাই আজকে বাচ্চাদেরকে নিয়ে বিমান বাহিনী জাদুঘরে নিয়ে এলেন। ঢাকায় তো আরো মানে বিনোদন কেন্দ্র আছে, এটাই কেন? এখানে আসা হচ্ছে, এখানে আসলে কিছু শিক্ষণীয় ব্যাপার আছে। বাচ্চারা এখানে বিমান স্বচ্ছকে দেখতে পারে বা তাদের যে কিউরিসি আছে সেটা তারা জানতে পারে। তো এই জন্য আসা এখানে। আপনারা কি ঘুরেছেন নাকি মাত্র ঢুকলেন? না, আমরা আসছি, শুধুমাত্র আসছি, আমরা ঘুরবো আর কি, প্রিপারেশন আমরা ঘোরার জন্য আর কি। লাবণী, যেমনটি বলছিলেন, এখনো কিন্তু এই বিমান বাহিনী জাদুঘরের মোটামুটি রাত 9টা পর্যন্ত খোলা থাকবে এবং কর্তৃপক্ষ যেটি বলছে যে বিকেল গড়ালে হয়তোবা ভিড় আরেকটু বাড়বে এবং দর্শনার্থীদের চাপ আরেকটু বাড়বে। তানহা, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই আমরা বিনোদন কেন্দ্রগুলোর আরো তথ্য আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে পারবো। দর্শক, ঈদের বিনোদন কেন্দ্রের তথ্য জানাচ্ছিলাম আপনাদেরকে। আমাদের রয়েছেন মিরপুর জাতীয় চিড়িয়াখানায়, আমরা যুক্ত হচ্ছি সুমনা সুমির সাথে। সুমি, দর্শকদের অন্যতম একটি বিনোদন কেন্দ্র বলতে গেলে জাতীয় চিড়িয়াখানা, সেখানে আজ দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন? যারা ঘুরতে এসেছে তারা কি বলছে জানাবেন। সকাল থেকে জানিয়েছি যে মিরপুর চিড়িয়াখানায় সারা দেশ থেকে আসা লাখ মানুষের ভিড় আছে এবং এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি নীল ময়ূরের যে আবাসস্থল মিরপুর চিড়িয়াখানার ময়ূর নিবাসের কাছে। আর এই ময়ূর নিবাসের কাছে কিন্তু কয়েক হাজার মানুষের জটলা আপনি দেখতে পাচ্ছেন। তারা সবাই তাদের শৈশব কৈশোরের যে আলাদা একটা বিনোদন থাকে ময়ূরের পেখম বয়ে রাখা, সেই স্মৃতি কিন্তু সামনে থেকে ময়ূরকে দেখতে পাচ্ছে এবং আমাদের যারা অভিভাবক আছে তারাও কিন্তু তাদের সন্তানের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে ময়ূরের সাথে। আমরা একটু কথা বলি এখানে আসা মানুষদের সাথে। কোথা থেকে এসেছে? জি, আমরা ঢাকা সাভার থেকে আসছি। কতজন মিলে? আমরা 10 জন মিলে আসছি, ছেলে পেলে মেয়ে 12 জন মিলে আসছি। পরিবারের 12 জন এসেছেন, কেমন লাগছে? ভালো লাগছে, বিনোদন ভালো লাগছে। সবাই আসবেন, সবাই দেখবেন, সবাই আসবেন এখানে। নারীরা কিন্তু বইয়ের ভেতরে ময়ূরের পেখম রাখে, এখানে আমরা অনেক নারীকে দেখতে পাচ্ছি। আচ্ছা, আপনি কি করেন এবং ময়ূর দেখে কেমন লাগছে? আমি একজন স্টুডেন্ট, এখন আপাতত কিছু করি না, তো ময়ূর দেখে ভালোই লাগলো। ময়ূরের পেখম কখনো বইয়ের মধ্যে রেখেছিলেন? হ্যাঁ, অবশ্যই, এটা তো সবাই রাখে, সবার ছোটবেলার শৈশব। সেই মানে পেখম অনেক পাখা মেলছে এখানে মাঝে মাঝে, তখন অনুভূতি কি? অনেক ভালো লাগতেছে। হ্যাঁ, এটা ছোটবেলার স্মৃতি আমাদের, ছোট থেকে আমরা এগুলো। ময়ূরের সাথে কিন্তু বেশ স্মৃতি জড়ানো। আমরা একটু কথা বলি একজন নারীর সাথে। এত বয়স কত হলো এবং এই বয়সে ময়ূর দেখে কেমন লাগছে? আমার বয়স হবে 50-এর উপরে হবে। ভালো লাগলো। আমার মেয়ের বাড়ি, শ্বশুর বাড়ির মেয়ে নিয়ে আসছি, শ্বশুর বাড়ির লোক আসছে আর আমি আসছি। আমার ফ্যামিলির মধ্যে তো 2টা মেয়ের শ্বশুর বাড়ির লোক নিয়ে আসছি। এখানে কিন্তু কাঁধে জোরে, বাবা মায়ের কাঁধে জোরে শিশুরা ময়ূর দেখছে। যেহেতু অনেক মানুষের ভিড়, আমরা একটু শিশুদের সাথে কথা বলতে চাই। আমরা একটু শুনি যে কেমন লাগছে। কেমন লাগছে? আমাদের ভালো লাগছে। কি ভালো লাগছে? সুমি, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, মিরপুর জাতীয় চিড়িয়াখানা থেকে সেখানকার সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। ঈদের তৃতীয় দিনেও দেশের বিভিন্ন দর্শনীয় স্থান ও বিনোদন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড় দেখা গেছে।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে আত্মীয় স্বজন নিয়ে ঘুরতে আসছেন মানুষ। এতে অনেক এলাকায় দেখা দিয়েছে হোটেল সংকট। প্রতিনিধিদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। একসময়ের বাংলার রাজধানী ছিল বগুড়া মহাস্থানগড়, বহন করছে ২৫০০ বছরের ইতিহাস। ঈদের ছুটিতে বিকেলের স্নিগ্ধ পরিবেশে পরিবারের সদস্যদের নিয়ে ঘুরে বেড়ান হাজারো দর্শনার্থী। মহাস্থানগড়ের মতো মমইন পার্ক সহ বিভিন্ন পর্যটন স্পট মুখর ছিল দর্শনার্থীদের ভিড়ে। কেউ ছবি তুলছেন, কেউ ঘুরে ঘুরে দেখছেন দর্শনীয় স্থান, আবার কেউ পরিবার পরিজন নিয়ে গল্পে মেতে উঠেছেন। সব মিলিয়ে আনন্দ মুখর হয়ে উঠেছে পুরো এলাকা। ফ্যামিলি নিয়ে ঘুরতেছি, সবার সাথে ফ্যামিলি টাইম কাটাচ্ছি, ফ্রেন্ড সার্কেলের সাথে সময় কাটাচ্ছি, এভাবে এনজয় করতেছি। একটা বিনোদন জগৎ হিসেবে আমার মনে অনেক ভালো, আর সরকারি পৃষ্ঠপোষকতা পেলে জায়গাটা আরো বেশি সুন্দর করে আমরা বহির্বিশ্বের কাছে তুলে ধরতে পারবো। তাদেরকে যে নিয়ে আসতে পারছি, মনোমুগ্ধকর পরিবেশ, চতুর্দিকে যে সুন্দর পরিবেশ অনুকূলে, যেটা দেখে খুব ভালো লাগছে। বগুড়ার আশেপাশে থেকেও বিভিন্ন জেলা থেকে এখানে পরিদর্শনে আসে, ঈদের আনন্দে ভ্রমণ করতে আসে। গাছ টাছ বা বিভিন্ন ধরনের একটু সাজানো উচিত ছিল, তাহলে আরো সুন্দর লাগতো। টুরিস্টদের স্বার্থে কোনো ধরনের ব্যাঘাত না ঘটে এবং তাদের ভ্রমণ আনন্দ উৎসবমুখর হয়, যার জন্য কোনো ধরনের ব্যত্যয় না ঘটে সেটা এনশিওর করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। একইভাবে সিলেটেও পর্যটকের ব্যাপক আগমন ঘটেছে। প্রায় সব হোটেল ও মোটেল পূর্ণ হওয়ায় অনেকে বাধ্য হয়ে রাস্তায় অবস্থান করছেন। একই সাথে বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ পর্যটকদের। হোটেল পাইলে হোটেল নিব, না নিলে সামনে ট্রাই করে দেখবো। মিনিমাম 5-এর উপরে, 5-এর নিচে কোনো রুম পাওয়া যায় না। হ্যাঁ, নরমালি 5-এর উপরে। পিরোজপুরের বলেশ্বর সেতু আর নবনির্মিত অষ্টম বাংলাদেশ চীন মৈত্রী সেতু দুটি এখন জেলার প্রধান পর্যটন কেন্দ্র। সেখানেও ঈদের ছুটিতে ঘুরে বেরিয়েছে দর্শনার্থীরা। এছাড়া জায়গা না থাকায় অনেকে ঘুরেছেন নগরীর ডিসি পার্কে। ভালো কোনো বিনোদন কেন্দ্র নাই, শুধুমাত্র দুটো ব্রিজ, বালুশা ব্রিজ এবং বিকুটি ব্রিজ, ঠিক আছে? এই দুইখানে কিন্তু মানুষজন আসে ঈদে এবং কুরবানিতে বিভিন্ন সময় ঘুরতে আসে, অনুষ্ঠানে ঘুরতে আসে। যদি আমাদের একটা ভালো একটা বিনোদন কেন্দ্র হইতো, তাহলে সবাই ঈদের সময় সবাই ঢাকা থেকে আসে, ঘুরতে পারতো। জ্যামজটের একটা ভোগান্তি হচ্ছে, দুর্ঘটনা শিকার হচ্ছে, এবং মোটরসাইকেলে যেভাবে পাতারিভাবে চলে, সেক্ষেত্রে আপনার দুর্ঘটনা ঘটার সম্ভাবনাই বেশি থাকে। ভারতের মেঘালয় রাজ্যের সীমান্তবর্তী নেত্রকোনার সৌন্দর্যের অবিচ্ছেদ্য অংশ বিজয়পুরে রয়েছে সাদামাটির পাহাড়। বর্তমানে সাদামাটির পাহাড়ে পর্যটকের ঢল নেমেছে। কেউ আসছেন পরিবার নিয়ে, কেউ আসছেন বন্ধুদের সঙ্গে দল বেঁধে। সেরা মুহূর্তকে স্মরণীয় করতে তুলছেন ছবি। আগে শুনেছি যে এখানে অনেক সুন্দর, আজকে আর কি ফার্স্ট টাইম এখানে আসা। এখানে খুবই সুন্দর ভিউ পাওয়া যায় এবং ওই সাইডে বর্ডারের যে এরিয়া ওইদিকেও সুন্দর, প্রাকৃতিক দৃশ্য খুবই সুন্দর। এজন্য ফ্যামিলি সবাইকে নিয়ে একটা মনোরম পরিবেশ দেখতে আসি। ভাই ব্রাদার ভাতিজা যারা আছে সবাই একসাথে, প্রতিবেশীরা একসাথে আসছি, আনন্দ উল্লাস করছি। আমরা আসলে অনেক ভালো লাগছে। রংপুরের পীরগঞ্জের নীলদরিয়া বিনোদন কেন্দ্র, আনন্দনগর, বড়বিলা বিনোদন কেন্দ্রে দর্শকদের ভিড় লক্ষ্য করা যায়। ছোট বড় সব বয়সের মানুষের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠেছে বিনোদন কেন্দ্রগুলো। এখানে অনেক মজা, জায়গাটা অনেক সুন্দর। এখানে ঘুরে বেড়ানোর জন্য আসছি, এখানে এসে আমার অনেক ভালো লাগছে। ছোট বাচ্চা বাড়ির ফ্যামিলি নিয়ে ঘুরতেছি, ভালো লাগতেছে। দর্শনার্থীদের দাবি, বিনোদন কেন্দ্রগুলোকে আধুনিকায়ন ও মানসম্মত করা গেলে আরও বাড়বে পর্যটকের সংখ্যা। আল ইমরান, ৭১। দর্শক, ঈদের ছুটিতে অনেকেই ঢাকার বাইরে ঘুরতে যাচ্ছেন। এর মধ্যে সিলেট অন্যতম একটি স্থান। সিলেটে পর্যটকদের আনাগোনার খবর জানাবো আমাদের সহকর্মী হোসাইন আহমেদ সুজাত রয়েছে, আমরা যুক্ত হচ্ছি তার সাথে। সুজাত, ঈদ মোবারক। ঈদের ছুটিতে এবার কেমন পর্যটক এসেছে সিলেটে এবং নগরীয় স্পটগুলোতে কেমন প্রভাব পড়েছে জানাবেন। লাবণী, দেখুন এই মুহূর্তে আছি আমি প্রকৃতি কন্যা সিলেটের জাফলং, এবং এক কথায় জাফলং এই মুহূর্তে পর্যটকের আগমনে কিন্তু একেবারেই লুকানো। আমি যদি একটু জাফলংয়ের চিত্রটা যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি, আমি ঠিক জাফলংয়ের যে মেইন যে স্পট আছে জিরো পয়েন্ট, সেই জিরো পয়েন্টে এই মুহূর্তে আসলে কয়েক হাজার পর্যটকের আগমন এখানে ঘটেছে। বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এখানে ঈদের আনন্দ উপভোগ করতে পর্যটকরা এসেছেন, এবং এই জাফলংয়ে আসার পর পিয়াইন্য
নদীর যে স্বচ্ছ পানি আছে সেই পানিতে তারা গোসল করছেন। পাশাপাশি ভারতের যে মেঘালয় পাহাড় আছে সেই পাহাড়ের সবুজে ঘেরা যে সৌন্দর্য আছে সেটা তারা উপভোগ করছেন। পাশাপাশি এখানে বাংলাদেশের যে পিয়াইন নদী আছে সেই পিয়াইন নদীর এক ধরনের পানি এবং পাশেই যেটি ভারতের উমঘট নদীর পানি আছে সেই নদীর পানিটা কিন্তু অন্য কালারের নীল পানি এবং এই দুই পানির যে সৌন্দর্যটা আসছে সেটা তারা উপভোগ করছেন। এবং আমরা এখানকার যারা পর্যটক আসছেন তাদের অনেকের সাথেই কথা বলেছিলাম যে তারা বলছেন যে একসাথে এসে সিলেটে যে তারা সৌন্দর্যটা উপভোগ করছেন সেজন্য তারা খুবই খুশি। এবং এর পাশাপাশি জাফলংয়ের পাশে যে আরেকটি পর্যটন স্পট আছে লালাকাল, সেখানেও মানুষের অনেক ভিড় রয়েছে। এছাড়া কোম্পানিগঞ্জের সাদা পাথরেও মানুষের ভিড় রয়েছে, জৈন্তাপুরেরও বিভিন্ন পর্যটন স্পটে কিন্তু মানুষজনের ভিড় রয়েছে। এবং আজকের যে আবহাওয়াটা আছে সিলেটে সেই আবহাওয়াটা আসলে খুবই ভালো, গরমও না আবার শীতও না, তার সাথে পাহাড়ের মৃদু বাতাস রয়েছে, সেই বাতাসের সাথে এবং পানির সাথে মানুষজন মিশছেন। বাতাসের যেভাবে উপভোগ করছেন ঠিক সেভাবে গাটা পানিতে ভিজিয়ে যে স্বচ্ছ জলের যে শীতল অনুভূতিটা আছে সেটি নিচ্ছেন এবং পর্যটকরা এক কথায় বলতে গেলে ঘন সবুজের মাঝে হারিয়ে যাচ্ছেন। এবং নিরাপত্তার বিষয়টা যদি আপনাকে আমি বলি যে আমরা এখানে আসলে যেহেতু সীমান্ত এলাকা, সেই সীমান্ত এলাকায় বিজিবির নিরাপত্তা রয়েছে যাতে সীমান্তকে অতিক্রম করতে না পারে, সেজন্য বিজিবি সতর্ক রয়েছে। পাশাপাশি যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না হয় সেদিকেও কিন্তু টুরিস্ট পুলিশের উপস্থিতি আমরা লক্ষ্য করতে পেরেছি। লাবণী, সুজা, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, সিলেট থেকে সেখানকার পর্যটন নগরী যেহেতু সেখানকার সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী হোসেন আহমদ সুজা। দর্শক, আমরা একটু চলে যাব চায়ের রাজধানী খ্যাত মৌলভীবাজারে, সেখানেও দর্শনার্থীদের উপচে পড়া ভিড় রয়েছে। আমাদের সহকর্মী আহমেদ ফারুক মিল্লাদ রয়েছেন, আমরা তার সাথে যুক্ত হচ্ছি। মিলাদ, ঈদের তৃতীয় দিন আজ কেমন উচ্ছ্বাস দেখছেন পর্যটক ও দর্শনার্থীদের মাঝে? হোটেল মোটেলগুলোর তথ্য একটু জানবো, নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন এই বিষয়েও একটু বলবেন। আমরা আবারও যুক্ত হওয়ার চেষ্টা করব, কিন্তু আবার আমরা একটু সুজাদের সাথে যুক্ত হতে চাচ্ছি। সুজাদ, আমরা ছিলাম আপনার কাছে, আপনি নিরাপত্তার বিষয়ে কথা বলছিলেন, নিরাপত্তার বিষয়ে আরো একটু তথ্য জানবো আপনার কাছে। পয়েন্টের এক পাশে হচ্ছে ভারত এবং এক পাশে হচ্ছে বাংলাদেশ, এবং সেখানে আসলে যাতে পর্যটকরা, বাংলাদেশে যারা পর্যটক আছেন তারা যাতে সীমান্ত অতিক্রম করতে না পারেন সেজন্য আসলে বিজিবির আমরা কড়া নিরাপত্তা এখানে দেখেছি যে বিজিবির অতিরিক্ত সদস্যদের মোতায়েন করা হয়েছে। এবং বারবার যারা বিজিবির সদস্যরা আছেন তারা পর্যটকদেরকে মাইকে ঘোষণা করছেন যে হ্যান্ড মাইকে, যাতে যে জিরো লাইন যে মেইন যে স্পট রয়েছে অর্থাৎ নলেন যেটা রয়েছে সেটা অতিক্রম করে যাতে বাংলাদেশের যারা পর্যটক আছে তারা ভারত অংশে প্রবেশ না করে। পাশাপাশি আমরা বিএসএফদেরকেও দেখেছি, অর্থাৎ ভারতের যারা সীমান্তরক্ষী বাহিনী রয়েছে বিএসএফ, তারাও কিন্তু তাদের দেশের যারা পর্যটক আছেন তাদেরকেও তারা বলতেছেন যে যাতে কেউ বাংলাদেশের ওই পারে না আসে। তবে আসলে ভারত এবং বাংলাদেশের যারা পর্যটক আছেন তাদের মধ্যে আমরা অনেকটা জুড়ে কথা বিনিময় দেখতেছি, একজন আরেকজনকে জিজ্ঞেস করতেছেন যে কই থেকে এসেছেন, কিভাবে এসেছেন। অর্থাৎ একই জায়গায় এসে মানুষজন দুই দেশের সীমান্ত দেখছেন, পাহাড়ের সৌন্দর্য দেখছেন, নদীর নীল পানি দেখছেন এবং পাথর দেখছেন। এবং এই মুহূর্তের চিত্রটা আপনি নিশ্চয়ই ক্যামেরাতে দেখতে পাচ্ছেন যে আসলে এখানে যে পরিমাণ পাথর আছে এবং যে পরিমাণ মানুষ আছে, মনে হচ্ছে যে একটি পাথরের সাথে একজন মানুষ আছে এবং অদ্ভুত সুন্দর একটা আবহাওয়া সেখানে লক্ষ্য করা যাচ্ছে। হালকা রোদ রয়েছে, তার সাথে বাতাস রয়েছে এবং তার সাথে পাহাড়ের যে সৌন্দর্য আছে সেটিও কিন্তু চোখের সামনে ভেসে উঠেছে। মনে হচ্ছে যেন শিল্পীর আঁকা একটা ছবি আমাদের সামনে ভেসে উঠছে এবং সৌন্দর্যটা আসলে এক কথায় বলার মতো না। তবে সময় যত যাচ্ছে ততই কিন্তু পর্যটকের সংখ্যা বাড়ছে এবং আমরা আসার পথে দেখছি যে জাফলংয়ে প্রবেশ করার পর এখানের জাফলং তামাবিল রোড থেকে শুরু করে জিরো পয়েন্ট পর্যন্ত যে সড়ক রয়েছে দীর্ঘ প্রায় 7 কিলোমিটারের, সেই দীর্ঘ 7 কিলোমিটার পর্যন্ত কিন্তু দীর্ঘ যানজট ছিল এবং পর্যটকরা অনেক পর্যটক কিন্তু গাড়ি নিয়ে তারা মেইন স্পটে আসতে পারেনি। 5-7 কিলোমিটার হেঁটে হেঁটে কিন্তু পর্যটকরা জাফলংয়ে আসছেন সেই সৌন্দর্যটা উপভোগ করতে এবং আসার পর তাদের যে ক্লান্তিটা ছিল, যখন তারা এসে এই পিয়াইন নদীর স্বচ্ছ পানির সাথে যখন গা ভাসিয়েছেন, গোসল করেছেন, তখন কিন্তু তারা তাদের সেই ক্লান্তিটা ভুলে গেছেন এবং সময় যত যাচ্ছে ততই কিন্তু পর্যটকের সংখ্যা এই জাফলংয়ে বেড়ে যাচ্ছে। আমরা বিজিবির যেমন নিরাপত্তা দেখেছি, তেমনি আমরা টুরিস্ট পুলিশ যারা আছেন, পর্যটন পুলিশ, তাদেরও আমরা ব্যাপক উপস্থিতি লক্ষ্য করতে পেরেছি এবং এই জাফলংয়ের সৌন্দর্য কিন্তু উপভোগ করে মানুষজন মুগ্ধ হচ্ছেন এবং ঈদের যতদিন ছুটি চলবে ততদিন কিন্তু পর্যটকের সংখ্যা বাড়তেই থাকবে এই জাফলংয়ে, এমনটাই মনে করছেন এখানকার যারা সংশ্লিষ্ট আছেন তারা। লাবণী,
ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, জাফলং থেকে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। আমরা আবারও চলে যাব মৌলভীবাজারে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আহমেদ ফারুক মিল্লাদ। মিল্লাদ, একটু আগে আপনার সাথে যুক্ত হওয়ার চেষ্টা করছিলাম, একটু জানাবেন যে পর্যটক ও দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন, হোটেল মোটেলের চাপের বিষয় একটু জানবো এবং নিরাপত্তার তথ্য একটু জানাবেন আমাদের। লাবণী, আপনাকে ধন্যবাদ। আসলে যে আজকে ঈদের তৃতীয় দিন চলছে এবং ছায়ার রাজধানী খ্যাত মৌলভীবাজারে আমি শ্রীমঙ্গলে দাঁড়িয়ে আছি। হয়তো আপনি আমার পিছনটা দেখতে পাচ্ছেন, এটা বৌদ্ধভূমি 71 বলে প্রচুর সংখ্যক দর্শনার্থী এবং পর্যটকরা এসেছেন। এবং পাশাপাশি আপনাকে যদি আমি একটু পিছন দিকে দেখাই, ইতিমধ্যে লাউয়াছড়া জাতীয় উদ্যান, মাধবপুর লেক এবং বিস্তীর্ণ চা বাগান আছে এবং মূলত এইসব সৌন্দর্য দেখার জন্য পর্যটকরা প্রতিটি ঈদের 3 দিন টানা চলছে এবং মানে কি বলে, দর্শনার্থী এবং পর্যটকের কমতি নেই বলা যেতে পারে। এবং প্রখর রোদও এখন দুপুরে 2টার উপরে বাজে এবং প্রচুর রুদ্র থাকার পরেও পর্যটকের কোনো ক্লান্তি নেই, যেহেতু 1 মাস সিয়াম সাধনের পর ঈদকে ঘিরে একটা উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। পাশাপাশি আপনি যেটা জানিয়ে রাখি সেটি হচ্ছে ইতিমধ্যে হোটেল রিসোর্টগুলোতে প্রায় 70% বুকিং হয়ে গেছে এবং যারা পর্যটকরা আসছেন বিদেশে বিভিন্ন জায়গা থেকে, তারা মোটামুটি স্বাচ্ছন্দ্যে তারা ভ্রমণ করছে এবং কিছুটা যানজটের বিষয় আছে, সেটা নিয়ে তাদের একটু ক্ষোভ আছে। এবং পাশাপাশি যদি আপনাকে বলি সেটি হচ্ছে যে ইতিমধ্যে বিশেষ করে র্যাব বলেন, পুলিশ, টুরিস্ট পুলিশ এবং যারা আইনশৃঙ্খলার সাথে জড়িত আছেন, তারা মোটামুটি যাতে পর্যটকের নির্বিঘ্নে যাতে যাতায়াত করতে পারেন, হোটেল রিসোর্ট থাকতে পারেন, মোটামুটি সব দিকে তারা দেখছেন। পাশাপাশি আপনাকে জানিয়ে রাখি সেটি হচ্ছে, আপনি জানেন যে যেহেতু লাউয়াছড়া জাতীয় উদ্যান একটি অন্যতম রেইন ফরেস্ট এলাকা, ফলে জাতীয় উদ্যানে ভিড়টাই বেশি থাকে এবং এই বৌদ্ধভূমি এলাকায় যেটা আমি দাঁড়িয়ে আছি সেটাতেই একটু সকাল থেকে 10টার পর থেকে। মিল্লাদ, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, মৌলভীবাজার থেকে সেখানে বিনোদন কেন্দ্রগুলো সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। খাল খনন কর্মসূচিতে যেন কোনো অনিয়ম না হয় সেজন্য সংশ্লিষ্টদের সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে সদর উপজেলার রায়পুর ইউনিয়নের নেহা নদীর পুনর্খনন কাজের উদ্বোধন শেষে তিনি একথা বলেন। মির্জা ফখরুল বলেন, কেউ দুর্নীতি অনিয়ম করলে তাদের ক্ষমা করা হবে না, এমনকি দলের লোকজনের বিরুদ্ধেও সব ব্যবস্থা নেওয়া হবে। ইস্যু বানিয়ে কেউ মপ করতে চাইলে তা কঠোর হাতে দমন করা হবে বলেও সতর্ক করেন বিএনপির মহাসচিব। সরকারি কর্মকর্তাদের বলি, পানি উন্নয়নের কর্মকর্তাকে বলি, যারা কাজটা নিয়েছেন তাদেরকে বলি, সবভাবে খালটা কাটবেন যাতে আল্লাহ তাআলা খুশি হয়, এলাকার মানুষ খুশি হয়। কেউ যেন অভিযোগ না করে যে ভাই আপনি তো উদ্বোধন করে দিনে চলে গেলেন, তারপর আর একটা কোদালও করে নাই, মাটিও কাটে নাই, ওই ভাই বলিয়ে দেখে বিল্লে চলে গেছে। এগুলো যেন না হয়। ইনশাআল্লাহ আমাদের এই পুরা প্রজেক্টটা সফল হবে। শুধু এরকম না, গোটা বাংলাদেশে আপনার এরকম 12,000 খাল খনন করা হবে, আরো বেশি বলে থাকি 20,000 খাল খনন করা হবে। দর্শক, এই বিষয়ে আরো খবর জানাতে নারায়ণগঞ্জের একটি ফিলিং স্টেশন থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রাকিব হোসেন। রাকিব, আপনি যে ফিলিং স্টেশনে রয়েছেন সেখানে জ্বালানি তেলের সর্বশেষ পরিস্থিতি কেমন দেখছেন? গ্রাহক ও পাম্প কর্তৃপক্ষ কি বলছেন আসলে পুরো বিষয়টিকে নিয়ে জানাবেন। লাবণী, আমরা এখন আছি নারায়ণগঞ্জের গোদনাইল এলাকায়। আমরা এখানে যেটা আছি এটা ফিলিং স্টেশন না, এটা হচ্ছে ডিপো, অর্থাৎ চট্টগ্রাম থেকে জাহাজের মাধ্যমে যেখানে তেল আসে এবং স্টক করা হয় এবং সেখান থেকে ফিলিং স্টেশনগুলোতে তেল সাপ্লাই দেয় পদ্মা, মেঘনা এবং যমুনা অয়েল কোম্পানি যেগুলো আছে সেগুলো। আপনি দেখতে পাচ্ছেন যে আমার পেছনে একটি জাহাজ, তেলবাহী জাহাজ আছে, সেই জাহাজ থেকে এখানে মেঘনার যে ডিপোতে তেল সাপ্লাই হচ্ছে। অর্থাৎ চট্টগ্রাম থেকে এই জাহাজে করে প্রায় 20 লাখ লিটার জ্বালানি তেল এসেছে, সেখানে পেট্রোল, অকটেন এবং ডিজেল রয়েছে। সেগুলো এখন এই মেঘনার যে
সেখানে নেওয়া হচ্ছে এবং সেখান থেকে আমরা দেখেছি যে সকাল থেকে ট্যাঙ্ক লরির মাধ্যমে ঢাকা এবং ঢাকার আশপাশের যে জেলাগুলো আছে সেগুলোর যে ফিলিং স্টেশন আছে সেখানে চাহিদা অনুযায়ী তাদেরকে সাপ্লাই দেওয়া হচ্ছে। তো আমরা যেটি জানাচ্ছিলাম যে আসলে মেঘনা কর্তৃপক্ষ আজকে 110টি ফিলিং স্টেশনে তারা পেট্রোল, অকটেন এবং ডিজেল সাপ্লাই দিচ্ছে। এর বাইরেও বিমানবন্দরে তারা জেট ফুয়েল সাপ্লাই দিচ্ছে। এছাড়াও আপনার ফার্নেস অয়েল এবং অন্যান্য যে জ্বালানি তেল আছে সেগুলোর সাপ্লাই কিন্তু আছে। তো আমরা গতকালকে এবং পরশুদিন ফিলিং স্টেশনগুলোতে এবং আজকে সকাল পর্যন্ত যেই ক্রাইসিস দেখেছি এবং যানবাহনের যে চালকরা আছেন তারা যে ভোগান্তির মধ্যে ছিলেন সেটি এখন কিছুটা লাঘব হচ্ছে, যেহেতু ডিপো থেকে ইতোমধ্যে বিভিন্ন ফিলিং স্টেশনে তেলবাহী ট্যাঙ্ক লরিগুলো পৌঁছে গেছে এবং সেখানে এখন অনেকটা সরবরাহ স্বাভাবিক আমরা যতটুকু খবর পেয়েছি। এবং এখানে কর্তৃপক্ষের সাথে কথা বলেছি যে সরকার আসলে রেশনিং পদ্ধতিটা আসলে তুলে নেওয়ার পরও জ্বালানি সংকটের কারণে এখন পর্যন্ত কিছুটা কম রয়েছে এবং সরবরাহ কম থাকার কারণে ফিলিং স্টেশন। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমনটি জানাচ্ছিলাম যে সারা দেশে একটি জ্বালানি তেলের সংকট তৈরি হয়েছে, এই বিষয়ে তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রাকিব হোসেন। এদিকে ঈদে ডিপো থেকে তেল সরবরাহ বন্ধ থাকায় ঢাকার বাইরের পেট্রোল পাম্পগুলোতেও গ্রাহকদের দীর্ঘ লাইন দেখা গেছে। পাম্প মালিকরা বলছেন ঈদের ছুটির কারণে ডিপোগুলো বন্ধ থাকায় তেল সরবরাহে সাময়িক সংকট তৈরি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন যানবাহনের চালকরা। বিস্তারিত সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে। টানা ছুটিতে ডিপো থেকে জ্বালানি তেলের সরবরাহ না থাকায় সোমবার সকাল থেকে চট্টগ্রামের বেশ কিছু ফিলিং স্টেশন বন্ধ। যেসব পাম্পগুলোতে তেল মিলছে সেখানেও দীর্ঘ লাইনে অপেক্ষা গাড়ি চালকদের। ফিলিং স্টেশনের ম্যানেজাররা বলছেন বিপিসির পদ্মা, মেঘনা, যমুনা থেকে পর্যাপ্ত ডিজেল না পাওয়ায় চালকদের তেল সরবরাহ করা যাচ্ছে না। সরকার বলতেছে কি তেলের কোনো ঘাটতি নাই, কিন্তু পাম্প বলতেছে তেল নাই। পুরোটা একটা সিন্ডিকেটের উপর দেশ যাচ্ছে। তেল ওদের কাছে মজুত করা আছে, এখন কেন দিচ্ছে না এটা এখনো আমরা বলতে পারতেছি না। প্রয়োজন মতো যদি না পাই তাহলে আমাদের তো রুজি রোজগারও হচ্ছে না, এটাই সমস্যা। যেগুলো আছে ছোটখাটো ফার্ম এগুলোতে একদম তেল দিচ্ছে না। শিপের মধ্যে অকটেন তেল আসতেছে, জ্বালানি আসতেছে, কিন্তু আমরা জ্বালানি পাচ্ছি না। রাজশাহীতে সকাল থেকে একের পর এক পেট্রোল পাম্প ঘুরে বাইকে জ্বালানি তেল নিচ্ছেন ভোক্তারা। তাদের অভিযোগ, গ্রামে বোতলে পেট্রোল বিক্রি হলেও শহরের পাম্পগুলোতে নিয়মিত তেল মিলছে না। বেশিরভাগ পাম্প বন্ধ রাখা হয়েছে। তেল যদি না থাকে তাহলে আমরা কাজ করবো কি করে বা জনগণের সেবায় কিভাবে দিব? আমার তো ওই তেল নিতে গিয়ে আমার তেল শেষ হয়ে যাচ্ছে। 200 টাকা 250 টাকা চাচ্ছে, দেন পরে দেখা যাচ্ছে সাইড থেকে কোথাও দিয়ে দিচ্ছে। ধামরায়ে ঈদের দিন রাত থেকে উপজেলার 6টি ফিলিং স্টেশন তেল, ডিজেল, অকটেল, পেট্রোল শূন্য হয়ে পড়ে। পাম্প কর্তৃপক্ষের অভিযোগ, ঈদের আগের দিন থেকে ডিপো থেকে তেল না পাওয়ায় তাদের ফিলিং স্টেশনগুলোতে তেল সংকট তৈরি হয়েছে। পাম্পে নিয়ে আসছি তেল ভরার জন্য, আইসা দেখি অনেক সিরিয়াল, সবাই বসে রয়েছে কিন্তু তেল নাই। তো পাম্পে সব পাম্পেই ঘুরছি ধামরাই, কোনো পাম্পে তেল নাই, তো এখন বাইক বন্ধ করে পাম্পেই বসে রয়েছি। পেট্রোল পাম্পগুলো থেকে তেল না পাওয়ায় ভোগান্তিতে খাগড়াছড়ি সাজেকের পর্যটকরা। পর্যাপ্ত অকটেন বা পেট্রোল না পেয়ে সাজেক যাওয়ার পরিকল্পনা বাতিল করতে বাধ্য হচ্ছেন অনেকে। পর্যটকরা জানান জেলার একাধিক ফিলিং স্টেশনে খোঁজ নিয়েও তারা তেল পাননি। বাসার থেকে আসছি তেল নিয়ে, কিন্তু এখানে চট্টগ্রাম থেকে খাগড়াছড়ি, মানিকছড়ি এমন জায়গা নাই যে আমরা খুঁজি নাই, কোনো জায়গায় তেল পাচ্ছি না। তবুও তেল এক জায়গায় পাওয়া গেছে, এখানে প্রায় 200 জনের উপরে সিরিয়াল ধরে তেল নিতে হচ্ছে। একই চিত্র রাজবাড়ির পাম্পগুলোতেও। কয়েকটি পাম্পে সীমিত পরিমাণে তেল মিলছে, কয়েকটি স্টেশনে তেল নেই বলে টানানো হয়েছে সাইনবোর্ড। কুষ্টিয়া, মজমপুর 2টা পাম্পে তেল পাই নাই, রাত্রে তেল পাই নাই। তারপরে চোরহাঁস তেল পাই নাই, মন্ডল পাম্পে তেল পাই নাই, খোকসা তেল পাই নাই। এখন যদি এই অবস্থা হয় তাহলে আমরা গন্তব্যে পৌঁছাবো কিভাবে? তেল পাচ্ছি না, 3টে পাম্প ঘুরলাম, একটাতেও তেল নাই। আমি কেমনে যাবো, অফিসে কি বুঝে দেবো? ডিপো তেল দিচ্ছে না, যার কারণে আমরা তেল পাচ্ছি না। পর্যাপ্ত পরিমাণ দেওয়ার কথা, কিন্তু সেই তেল নাই। ঈদের ছুটিতে ডিপো থেকে চাহিদা মতো তেল না পাওয়ায় রূপগঞ্জে ঢাকা সিলেট মহাসড়ক ও এশিয়ান হাইওয়ে সড়কের পাশে 14টি ফিলিং স্টেশনের মধ্যে মাত্র একটি খোলা রয়েছে। সেখানে মিলছে অল্প পরিমাণ অকটেন, নেই ডিজেল। এতে তৈরি হচ্ছে দীর্ঘ লাইন। বেশিরভাগই বন্ধ, আর 2-1টা খোলা ছিল, কিন্তু তেল পাওয়া যায় না। ওইদিকে কোনো পাম্পে তেল নাই, এখানে আছে 200 টাকা করে তেল দিতেছে। সবাই মোটামুটি দিয়া চালাইতেছি, বন্ধ রেখেছি না আমরা, চালাইতেছি আমরা। ঈদের দিন রাত্রেই আপনার অকটেন শেষ হয়ে গেছে আর ডিজেল শেষ হয়েছে কিছুক্ষণ আগে। তবে মঙ্গলবার থেকে জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক হবে বলে আশা করছেন পাম্প মালিকরা। শাতা ইসলাম, 71।
হরমুজ প্রণালী ইস্যুতে ট্রাম্পের দেয়া আলটিমেটাম শেষ হতে চললেও নিজেদের অবস্থান থেকে বিন্দুমাত্র সরেনি ইরান, বরং হুমকি উপেক্ষা করে ইসরায়েলের বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। জবাবে তেহরান জুড়ে বড় পরিসরে বিমান হামলা চালিয়েছে তেল আবিবও। হরমুজ প্রণালীতে ইরানের প্রতিরক্ষা ঘাঁটিগুলো পুরোপুরি ধ্বংস না করা পর্যন্ত অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। অরিসুল ইসলামের প্রতিবেদন। হরমুজ প্রণালী খুলে দিতে ৪৮ ঘন্টার যে হুমকি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প তা প্রায় শেষের পথে। তবে তার হুমকি গায়েই লাগায়নি ইরান, বরং জবাবে হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ করার হুমকি দিয়েছে তেহরান। এমনকি এই হুমকির পরই ইসরায়েলে তাদের হামলা বাড়িয়েছে আরও এক ধাপ। রবিবার মধ্যরাতে ইসরায়েলের বিভিন্ন এলাকায় তীব্র ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ধারণা করা হচ্ছে হামলায় ইরান ক্লাস্টার বোমা ব্যবহার করেছে। দেশটির অন্তত ৮টি স্থানে এই ধরনের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। এছাড়া জেরুজালেম ও মধ্য ইসরায়েল সহ বিভিন্ন স্থানে একাধিক সতর্ক সংকেত জারি করা হয়েছে। এসব এলাকা থেকে মানুষকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। জবাবে তেহরান জুড়ে একাধিক শক্তিশালী হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। দেশটির খোরামাদে বিমান হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে পুরো শহরটি। এছাড়া ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর বন্দর আব্বাসে একটি রেডিও সম্প্রচার কেন্দ্রে হামলা হয়েছে। হরমুজ প্রণালীতে ইরানের প্রতিরক্ষা ঘাঁটি পুরোপুরি ধ্বংস না করা পর্যন্ত সামরিক অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। এবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ হুঁশিয়ারি দেন। এদিকে মধ্যপ্রাচ্য সংঘাত নিয়ে ফোন আলাপ করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আলোচনায় হরমুজ প্রণালী পুনরায় চালুর প্রয়োজনীয়তা নিয়ে কথা বলেন তারা। অন্যদিকে লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা আরও বিস্তৃত করার পরিকল্পনাও অনুমোদন দিয়েছে ইসরায়েল, যা বড় ধরনের স্থল অভিযানের আশঙ্কা বাড়াচ্ছে। এরই মধ্যে দেশটির কাশ্মীর সেতু গুড়িয়ে দিয়েছে তারা। এই হামলার ফলে লেবাননের উত্তর ও দক্ষিণাঞ্চলের মধ্যে সরাসরি যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে দেশটিতে মানবিক সহায়তা কার্যক্রম বড় ধরনের সংকটের মুখে পড়েছে। মধ্যপ্রাচ্যে পরিস্থিতি এখন অত্যন্ত ভয়াবহ এমন সতর্কবার্তা দিয়েছেন আন্তর্জাতিক জ্বালানি সংস্থার নির্বাহী পরিচালক ফাতিহ মিরল। অস্ট্রেলিয়ার ন্যাশনাল প্রেস ক্লাবে দেয়া এক বক্তব্যে তিনি বলেন, বর্তমান সংকট ১৯৭০-এর দশকের জ্বালানি সংকটগুলোর চেয়েও ভয়ঙ্কর হতে পারে। অরিসুল ইসলাম, ৭১। এমনিতেই যুদ্ধের ধাক্কায় চিরে চ্যাপ্টা ক্রিকেটারদের জীবন, তার উপর পাকিস্তান ভারতের রাজনীতির মাঝখানে পড়ে আরও খেই হারাতে হচ্ছে তাদের। পিসিবি চেয়ারম্যান মোহসিন নকভি তো বলেই দিয়েছেন, পিএসএল এর চুক্তি ভেঙে ভুলেও কেউ যদি আইপিএল এর দিকে পা বাড়ায় তবে তার শাস্তি হবেই হবে, কারণ সে চুক্তি ভেঙেছে। দাসুন সানাকা কিংবা ব্লেসিং মুজারাবানির মতো ক্রিকেটার তাহলে ঠিক কী ধরনের শাস্তি পেতে যাচ্ছেন? দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।